শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। যাচ্ছি মূল আয়োজনে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে 4,477 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত 25 মাসের মধ্যে সর্বোচ্চ। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায় দেশে তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় গত জুলাই মাসের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই কোন পথে রপ্তানির ভবিষ্যৎ। এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে যুক্ত হবেন দুজন অতিথি। একজন জনাব আসিফ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান, নিউ এজ গ্রুপ, এবং আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যিনি নির্বাহী চেয়ারম্যান এবং সিইও। দুজনকে আশা করি আমরা পাবো আমাদের এই আলোচনা পর্বে। প্রথমে প্রশ্ন করতে চাই জনাব মাসরুর রিয়াজ আপনাকে, যে আপনি জানেন যে আমরা গত জুলাই থেকে এই বর্তমান গত জুলাই যে আন্দোলন সংগ্রাম ছিল তার মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে, এবং তারপরে আমরা দেখেছি জুলাইতে বড় ধরনের একটি অভ্যুত্থানের কারণে রপ্তানিতে একটি প্রভাব পড়ে, এবং সেটি কাটিয়ে এখন এই অর্থ বছর আমরা দেখলাম যে বড় ধরনের একটি পরিবর্তন রপ্তানিতে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এটা আমি মনে করি খুবই আশাব্যঞ্জক একটা খবর যে জুলাই মাসে নতুন অর্থ বছরের প্রথম মাসেই প্রায় $5.5 বিলিয়ন, এবং তার মধ্যে খুব সম্ভবত $3.9 বিলিয়ন রেডিমেড গার্মেন্টস। এই ধরনের একটা শক্তিশালী এক্সপোর্টের ধারায় আমরা অর্থ বছরের প্রথম মাস থেকেই যেতে পেরেছি। এইটার কারণ কয়েকটা আমি বলবো, যে এই যে আমি বলছি কেন আশাব্যঞ্জক। একটা তো হলো যে আমার এক্সপোর্টের অ্যাবসলিউট গ্রোথ, সেটা খুব ভালো, কিন্তু দ্বিতীয়টা এমন একটা সময় আসছে এই গ্রোথটা, সেই সময়ে এটার ইমপ্লিকেশন কিন্তু আরো ওয়াইডার। আপনারা জানেন আমরা সামষ্টিক অর্থনীতিতে 2022 সাল থেকেই বিভিন্ন ভুল পলিসির কারণে, তৎকালীন যারা অর্থনীতি সংক্রান্ত নীতি নির্ধারক ছিল তাদের ভুল পলিসির কারণে একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিলাম, সেই 22 সালের মিডল থেকে। তো এবং এটার একটা বড় ভিকটিম ছিল আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। সেটা থেকে গত অক্টোবর নভেম্বর থেকে ধীরে ধীরে আমরা টার্ন অ্যারাউন্ড করছি। পতনটা রোধ হয়েছে, আস্তে আস্তে ভালো জায়গার দিকে যাচ্ছে, এখনো শক্তিশালী হয়নি। সুতরাং এই এক্সপোর্টের শক্তিশালী ধারা সেই ম্যাক্রো ইকোনমিক যে টার্ন অ্যারাউন্ডটা, রিকাভারিটা, সেটাকে আরো শক্তিশালী করবে। দ্বিতীয়ত, আমরা ট্রাম্প ট্যারিফ নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা, এই সময় আসলে অর্ডার আছে না নাই, থাকবে নাকি থাকবে না, এরকম একটা পরিস্থিতিতে একদিকে 35 থেকে 20% নেমেছে একটা প্রগ্রেস, কিন্তু এই সময় এপ্রিলে ট্রাম্প ট্যারিফ এসছে, তারপরেও জুলাইতে এই এক্সপোর্টের এত বড় ধারাটা আমার মনে হয় সেই উদ্বেগ উৎকণ্ঠার কনটেক্সটে কিছুটা স্বস্তি এবং কনফিডেন্স আনতে সহায়তা করবে। সুতরাং আমি সব মিলিয়ে এটাকে খুব আশাব্যঞ্জক ভাবেই দেখছি। জনাব আসিফ ইব্রাহিম, আপনার কাছে প্রশ্ন, যে এই যে রপ্তানিতে 477 কোটি মার্কিন ডলার বাড়লো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পোশাক খাতে $318 কোটি
রপ্তানি হয়েছে এবং যেটি দুঃখিত 396 কোটি ডলার রপ্তানি হয়েছে, যেটি গত অর্থ বছরে অর্থাৎ 24-25-এ ছিল 318 কোটি, অর্থাৎ বেড়েছে প্রায় 24.67% রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে। এটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এই যে 24.67% প্রবৃদ্ধি হয়েছে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, এটার কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করেছে। প্রথমত ডক্টর মাসরুর রিয়াজ যেটা উল্লেখ করলেন, মাইক্রো ইকোনমিক এবং ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টে যে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, সেটার কিছুটা এফেক্ট আছে। একটা সময় হয়তো আপনাদের মনে আছে যে একসময় বাণিজ্যিক ব্যাংকগুলোতে যারা রপ্তানিকারক তারা ঠিকমতো এলসিও করতে পারছিলেন না, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল এবং একটা ক্রাইসিস পয়েন্টে আমরা ছিলাম যে অলমোস্ট ব্যালেন্স অফ পেমেন্টস এর উপরে একটা প্রেশার সেখানে ছিল। আপনার এসিউর পেমেন্টের ডেডলাইন ছিল। তো সেখান থেকে যেহেতু কিছু প্রুডেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে সেই পতনটা ঠেকানো গেছে, সেটার কিছুটা এফেক্ট এই ওভারঅল এক্সপোর্ট ফিগার ইনক্রিজের মধ্যে আমরা দেখতে পাই। সেটার একটা এফেক্ট আছে। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত আমাদের ক্রেতাগুলো আছেন তৈরি পোশাক শিল্পের, এবং তারা দেখেছেন যে এই ট্যারিফের যে বিষয়টা, সেটা শুধু বাংলাদেশের সঙ্গেই নয়, বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক তৈরি পোশাক রপ্তানিকারক চীনের সঙ্গেও চলছিল। সুতরাং তারা তাদের যে রিস্ক, সেই রিস্কটা কিছুটা স্প্রেড আউট করার চেষ্টা করেছেন এবং যে সমস্ত অর্ডার প্লেসড ছিল অলরেডি, যেগুলো ধরেন অগস্টে যাওয়ার কথা ছিল কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝি যাওয়ার কথা ছিল, সেগুলো তারা কিছুটা আগে তারা নিয়ে গেছেন। তারা শিপমেন্ট ডেট গুলো এখানে যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে বসে যতদূর সম্ভব মানে ফ্রন্ট লোডিং করার চেষ্টা করেছেন, সেটারও একটা বিষয় সেখানে এসছে। এছাড়াও সমগ্র বিশ্বে আপনার জিওপলিটিক্যাল যে টেনশনটা কাজ করেছে, সেটাও কিন্তু আমাদের যারা ক্রেতারা আছেন, সেটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেও নয়, ইউরোপিয়ান ইউনিয়নকেও আপনাকে এখানে ধরতে হবে, তারা সেইটারও একটা ইম্প্যাক্ট এখানে এখানে পড়েছে। এবং ট্র্যাডিশনাল আমাদের যে মার্কেট আছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও, এখানে যেমন জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া, সেখানে এমার্জিং যে মার্কেটগুলো আছে সেখানেও বেশ কিছু ডিমান্ড ইনক্রিজ করেছে, সেটারও এটা ওভারঅল একটা ইম্প্যাক্ট আছে। তো আমি মনে করি সামগ্রিকভাবে এটা একটা ভালো একটা উদাহরণ, এবং এটা আমি মনে করি আমাদের যে যে এফিসিয়েন্সি, আমাদের যে এর আগে যে পোশাক শিল্পে যে ধরনের বিনিয়োগ করা হয়েছে সাস্টেনেবিলিটির ক্ষেত্রে, সার্কুলারিটির ক্ষেত্রে, উন্নত প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে, সেগুলোর পজিটিভ কিছু ইম্প্যাক্ট এটার মধ্যে আছে। সো দিস আর অল গুড সাইনস। এটার উপর ভিত্তি করে যদি আমরা নিজেদেরকে আরো একটু সুসংহত করতে পারি এবং এগিয়ে যেতে পারি, সেটা সামগ্রিক রপ্তানির জন্য একটা ভালো বার্তা বয়ে আনে বলে আমি মনে করছি। ধন্যবাদ জনাব মাসরুর রিয়াজ। আপনি আমাদের যে প্রতিবেদনটি আমরা প্রথমে দেখিয়েছিলাম, সেখানে আপনি দেখেছেন যে শুধুমাত্র পোশাক খাতই নয়, এখানে প্রত্যেকটি খাতেই প্রায় রপ্তানি বেড়েছে। বিশেষ করে চামড়া, হোম টেক্সটাইল, পাটজাত পণ্য, কৃষি পণ্য, সব জায়গায় কিন্তু একটি রপ্তানির যে পরিমাণ সেটি বেড়েছে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যেখানে আমরা আসলে একটি নতুন সরকার ব্যবস্থার মধ্যে আছি এবং তারা আসলে এই জায়গাতে কি কতটা সফলতা দেখাতে পেরেছে? না, এটা নিঃসন্দেহে খুবই এনকারেজিং যে আমরা রেডিমেড গার্মেন্টসেই না, শুধুমাত্র অন্যান্য যে প্রধানতম এক্সপোর্ট সেক্টর আছে সেগুলোতেও এই জুলাই মাসে আমাদের বৃদ্ধি হয়েছে। সুতরাং এটা আমি, এবং এখানে আমি মূল ক্রেডিটটা দিব বাংলাদেশের এক্সপোর্টারদেরকে, প্রাইভেট সেক্টরকে। তারা তাদের যে মানে এন্টারপ্রেনারাল স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, বৈদেশিক যোগাযোগ, অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট, ডেলিভারি, সবকিছু খুব চমৎকার ভাবে করেছে। কারণ আপনি জানেন যে
আমরা এই জুলাই মাসে যে এক্সপোর্টটা হয়েছে সেগুলো নিশ্চয়ই আসিফ ভাই আরো ভালো বলতে পারবেন। এপ্রিল, মে, জুন এই সময় এগুলোর প্রোডাকশন অ্যাকচুয়াল হয়েছে। সেই সময় কিন্তু আমাদের গ্যাস ক্রাইসিস অনেক ইন্ডাস্ট্রিয়াল জোনে ছিল, এখনো আছে। আমাদের ইলেকটোরাল আনসার্টেনটি কিছু হলেও বেড়েছে এই সময়টাতে। হ্যাঁ, সিভিল সার্ভিস একটা এখনো, সিভিল সার্ভিসের কথাটা আলাদাভাবে বলছি কারণ বিজনেসের যে রেগুলেটরি সার্ভিস প্রয়োজন হয়, সেই কাস্টমস থেকে নিয়ে, লাইসেন্সিং থেকে নিয়ে, অ্যাপ্রুভালস, এগুলো সিভিল সার্ভিসের মাধ্যমেই ডেলিভার্ড হয়। এবং সিভিল সার্ভিসে এখনো অনেক ধরনের অস্থিরতা আছে গণ অভ্যুত্থান পরবর্তী 1 বছরে। তো এইসব সত্ত্বেও যে আমাদের এক্সপোর্টটা বেড়েছে, আমি সেই জায়গায় প্রাইভেট সেক্টর এক্সপোর্টিং কমিউনিটিকে আমি ক্রেডিটটা দিব। বা তার সাথে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে এই ক্রেডিটটা দিব যে তারা মানে বেসিক লেভেল গভর্নেন্স, যেটা যে একটা ধরেন অলিগার্ক বা অন্যান্য ধরনের ব্যাপক পলিসি ফেইলিওর ছিল কোন গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, আগের কথা বলছি, গত বছর অগাস্টের আগে, সেগুলো থেকে তারা বেরিয়ে আসছে। আর সেন্ট্রাল ব্যাংককে ফুল ইন্ডিপেন্ডেন্স দিয়েছে। এই জায়গাটায় ইন্টারিম গভর্নমেন্ট একটা বড় ক্রেডিট পাবে। তো এখন বেড়েছে, অন্য খাতগুলোতেও বাড়ার, আপনি বললেন লেদার এন্ড ফুটওয়্যার এর কথা বললেন, হোম টেক্সটাইল বললেন, এটার একটা মানে এক্সটার্নাল ফ্যাক্টরও আছে, বাহ্যিক এক্সট্রা, মানে আমাদের দেশের বাইরে। সেটা হলো আমাদের যে মূল ডেস্টিনেশন মার্কেট, ইউরোপ, নর্থ আমেরিকা, এই মার্কেটগুলোয় কিন্তু 2024-এর শুরু থেকেই প্রজেক্ট করা হয়েছিল যে তাদের যে কনজাম্পশন প্যাটার্ন ইন ডোমেস্টিক ইকোনমিতে, সেইটা এই ধরনের ফ্যাশন এবং কনজিউমেবল প্রোডাক্ট যেগুলো, সেগুলোর ডিমান্ড গুলো বাড়বে, এবং সেটা বেড়েছে। এবং সেইটার সুযোগটা আমাদের এন্টারপ্রেনাররা, এক্সপোর্টাররা নিতে পেরেছে। আমি সেই, এখন কোয়েশ্চেন হলো যে এটা তো 1 মাসের, আমরা কি এটা ধরে রাখতে পারবো? আর ধরে আস্তে আস্তে, যেটা গত 20-25 বছরে পারিনি, যে রেডিমেড গার্মেন্টস এর 84, মানে 73% ছিল 2011-তে, সেখান থেকে 84% শেয়ার চলে আসছে এক্সপোর্ট বাস্কেটে 2024-এর মধ্যে। সেটাকে কি আমরা অন্যান্য সেক্টরের শেয়ার কি বাড়াতে পারবো? এটা কিন্তু আরো বড় প্রশ্ন। তো জুলাই মাসের পারফরমেন্স নিঃসন্দেহে আশাব্যঞ্জক এবং খুবই সন্তোষজনক। কিন্তু আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে যে কোয়ার্টারলি এবং 6 মান্থলি ওই ট্রেন্ডটা আমরা ধরে রাখতে পারবো নাকি। এবং যদি ধরে রাখতে পারি যে রেডিমেড গার্মেন্টসেই না, শুধুমাত্র অন্যান্য প্রমিসিং সেক্টরেও এক্সপোর্ট গ্রোথ হচ্ছে, তাহলে সেই সাকসেসটার উপর বিল্ড করে আমরা নেক্সট, রেডিমেড গার্মেন্টস এর গ্রোথ তো থাকবেই, আমরা আশা করব। তার পাশাপাশি আরো 2-3টা সেক্টরকে কিভাবে আমরা $5 বিলিয়ন অ্যানুয়ালি এক্সপোর্ট ক্রস করাতে পারি, মেবি উইদিন 5 ইয়ার্স $10 বিলিয়ন আমরা কিভাবে ক্রস করাতে পারি, সেই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। ধন্যবাদ জনাব মাসুর রিয়াজ। আপনার কথার সাথে যোগ করে আমি আসলে জনাব আসিফ ইব্রাহিম আপনার কাছে আসতে চাই। যেমন জনাব মাসুর রিয়াজ যেমনটা বলছিলেন যে রপ্তানির ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের বড় একটি ভূমিকা ছিল। এই নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা গত 1 বছরে আসলে রপ্তানির এই যে প্রবৃদ্ধির একটি জায়গায় নিয়ে এসেছে এবং সেটি বেড়েছে। একই সাথে আপনার কাছে জানতে চাই যে এই যে গত 1 বছর নতুন একটি সরকার পরিচালনা করছে এখন দেশ, তাদের এই চলমান অবস্থায় আসলে আপনারা কেমন ছিলেন, কেমন ব্যবসা বাণিজ্য করতে পেরেছেন? একই সাথে বলবেন যে আমাদের তো একটি লম্বা সময় ধরে জ্বালানি সংকটও ছিল, সেই জ্বালানি সংকট এই মুহূর্তে কেমন আছে? সব মিলিয়ে আসলে গত 1 বছরের এই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন ছিল আপনাদের? ধন্যবাদ। আসলে যেটা হয়েছে, যখন এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করলেন, তখন কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত ফ্যাক্টরগুলো আপনার কথা বললেন, অর্থনৈতিক প্লাস জ্বালানি এবং আইন শৃঙ্খলা, সবকিছু মিলে কিন্তু অত্যন্ত একটা বিপর্যস্ত পরিবেশের মধ্যে সমস্ত শিল্প এবং বাণিজ্য এবং ব্যবসা ছিল। এবং তারপরে যেটা আমি প্রাথমিক পর্যায়ে বললাম যে কিছুটা বাংলাদেশ ব্যাংকের কিছু ইন্টারভেনশনের মাধ্যমে অ্যাটলিস্ট এলসি গুলো করা গেছে এবং বাণিজ্য সচল করার সামগ্রিক প্রচেষ্টা সেখানে
করা গেছে। তবে এনার্জির ক্ষেত্রে আমাদের যে স্বল্পতা ছিল সেটা কিন্তু এখনো শিল্পে আছে। একটা ভালো জিনিস যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবসায়ী সম্প্রদায় বোঝাতে সক্ষম হয়েছে, যে ব্যবসায়ী সম্প্রদায় বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে বলে এসছে যে জ্বালানির সমস্যা আছে, সেটা দেখার জন্য জ্বালানি উপদেষ্টা জনাব ফজল কবির মহোদয় উনি নিজে কয়েকটা শিল্প অঞ্চল পরিদর্শন করেছেন এবং উনি নিজে ওই মিটার দেখে উনি বুঝতে পেরেছেন যে আসলেই গ্যাসের প্রেসার বিভিন্ন শিল্প অঞ্চলগুলোতে অত্যন্ত অপ্রতুল, যে কারণে মেশিনারি গুলো 24 ঘন্টা চালানো সম্ভব হচ্ছে না কিংবা 18 ঘন্টা চালানো সম্ভব হচ্ছে না। সুতরাং উৎপাদনশীলতা এই জায়গায় একটা প্রতিক্রিয়া পড়েছে। সো আশা করি যে ভবিষ্যতে এই সমস্যাগুলো উঠিয়ে আমরা ওভারকাম করে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো আমাদের নিশ্চিত করতে হবে। অবশ্যই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সঙ্গে জ্বালানি এফিসিয়েন্সি আমাদের নিশ্চিত করতে হবে। এবং আরেকটা যেটা মূল বিষয়, যে বিষয়ে কথা না বললেই নয়, ব্যবসায়ী সম্প্রদায় যেটা ফিল করে, আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস এবং সেটার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের যে ভূমিকা, চট্টগ্রাম পোর্টের এফিসিয়েন্সির যে ভূমিকা, এই সমস্ত জায়গাতেও আমাদের আরো ইমপ্রুভমেন্ট করার স্কোপ আছে। এবং আমরা সবাই দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ড একটা একটা আপনি বলতে পারেন একটা নিজেদের মধ্যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়েই বেশ কয়েক মাস ছিল, এবং সেখান থেকে কিছুটা হলে এখন ঘুরে দাঁড়িয়েছে বলে আমরা মনে করছি। তবে যেটা প্রয়োজন, এবং এটা আমি রিইটারেট করছি, যে সরকারের ব্যক্তি খাতের সঙ্গে আলোচনার যে জায়গাটা, এই জায়গাটা আরো অনেক সম্প্রসারণ করা প্রয়োজন। যত বেশি আমরা নিজেদের মধ্যে কথা বলবো, তত বেশি সরকার বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য রিয়েল পেইন, গ্রাউন্ড রিয়েলিটিটা কি। এবং যখনই সরকার এটা বুঝতে পারবেন, তখন কি ধরনের পলিসি তারা নেবেন, সেটা শর্ট টার্ম হোক কিংবা মিডিয়াম টার্ম হোক কিংবা লং টার্মই হোক, সেই সমস্ত পলিসি প্রণয়নের ক্ষেত্রে তাদের সুবিধা হবে এবং সেটার ওভারঅল ইম্প্যাক্ট হয়তো আমরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে দেখতে পারবো। মাস্টারের কথা সূত্র ধরে বলি, রপ্তানি বহুমুখীকরণ কিন্তু একটা বিশাল আমাদের জন্য চ্যালেঞ্জ। যদিও আমি তৈরি পোশাক শিল্পের একজন প্রতিনিধি এবং বিজিএম এর একজন সাবেক পরিচালক, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের অতি নির্ভরতা তৈরি পোশাক শিল্পের থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে সম্ভাবনাময় যে সমস্ত শিল্প আছে, যেমন চামড়া এবং চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জায়গায় যেন এক্সপোর্টটা আমরা আরো বাড়াতে পারি, সে জায়গায় আমাদের মনোনিবেশ করা প্রয়োজন। কিছু বিগত ভুলের কারণে আমরা দেখেছি যে এই যে সাভারে যখন শিফট করা হলো লেদার এন্ড ফুটওয়্যার হাজারিবাগ থেকে, সেখানে কি ধরনের মিসম্যানেজমেন্ট হয়েছে সেটার প্রমাণ তো আমরা দেখেছি। এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল বিসিককে, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু আসলে প্রজেক্টটা দেওয়া উচিত ছিল বেজাকে কিংবা বেবজাকে, সেখানে দিলে হয়তো আরো বেটার রেজাল্ট পেতাম। এই এক সিইটিপির জন্য বছরের পর বছর ধরে যারা শিফট করেছেন উদ্যোক্তারা, তারা প্রচুর ভাবে সাফার করেছেন। সো এই জন্য আমি বলছি যে অত্যন্ত প্রয়োজন যে আমরা নিজেদের মধ্যে যেন কথা বলি এবং আলোচনার জায়গাটা আরো সম্প্রসারিত করি, যাতে করে উই ক্যান হ্যাভ অ্যাভিনিউজ ফর কারেক্টিং সাম প্রিভিয়াস মিস্টেকস দ্যাট ওয়াজ ডান। জনাব আসিফ ইব্রাহিম, আপনি যেমনটা বলছিলেন যে বিগত এক বছরে আপনাদের নানান চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে জ্বালানির সংকট পুরোপুরি কাটেনি, সেই বিষয়টি আপনি তুলে আনার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আসলে সেখানে সরকারও অনেকটা চেষ্টা করেছে। একই সাথে আমরা দেখেছি যে এই চলতি অর্থ বছরেই আবার মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আমাদের উপরে, শুধু আমাদের উপরে নয়, সারা বিশ্বের উপরেই তারা একটা নতুন শুল্ক হার আরোপ করেছে এবং সেই শুল্ক হার মোকাবেলা করতে যেয়েও কিন্তু আমাদের অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে, যেটি এখনও চলমান। যদিও ইতিমধ্যে আমাদের উপরে 20% শুল্ক হার নির্ধারণ হয়েছে, আগের 15%, সব মিলে 35%। এই বিষয়ে মাসুর রিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে নতুন করে শুল্ক হার আমাদের উপরে আরোপিত হলো এবং একই সাথে সেটি আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ, একই সাথে আপনি যদি যুক্ত করেন যে ব্যবসায়ী মহল বলছে যে এই আলোচনা অব্যাহত রাখার জন্য যাতে আরও কমানো যায়, সেটির কি আসলে কোনো সুযোগ আছে? আর কমানোর জায়গাটা কি আর বাকি আছে বলে মনে করেন? নিশ্চয়ই। আমার আপাত দৃষ্টিতে 1 আগস্টে একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব দেশের জন্য একটা
ক্লোজার এসছে, বাট এর পরেও কিন্তু সুযোগ থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাইল্যাটারাল বেসিসে এই নেগোসিয়েশন চলতেই পারে। এটা মানে এবং সেখানে কূটনৈতিক তৎপরতা এবং সেই কূটনৈতিক তৎপরতার সাথে বিভিন্ন ধরেন জিওপলিটিক্যাল এবং অর্থনৈতিক যে কৌশল বাইল্যাটারাল ভিত্তিতে তার নিরিখে আলোচনার সুযোগ থাকবে বলে আমি মনে করি। এখন প্রশ্ন হলো যে আপনি যেটা বলছেন যে 20% হয়েছে, তাতে কি ধরনের মানে ইম্প্যাক্ট হবে এবং প্রাইভেট সেক্টর বা আরো আলোচনা ওভারঅল কি করতে পারে। তো দেখেন এই 20% প্রথমত 35% থেকে 20-এ নেমে এসছে। জুলাইয়ের শুরুতে 35, এপ্রিলে এটা অরিজিনালি 37% ছিল। তো সেই তুলনায় অ্যাবসোলুট নাম্বার প্রায় এপ্রিলে যেটা অ্যানাউন্স করেছিল তার তুলনায় অর্ধেকের কাছাকাছি নেমে এসছে। তো সেটা একটা বিরাট প্রোগ্রেস এবং মানে বিরাট একটা রিলিফ। এবং আমি সেই জন্য যারা নেগোসিয়েশনের সাথে যুক্ত ছিল তাদেরকে অভিনন্দন জানাই। বিশেষ করে আমি মনে করি যে এপ্রিল, মে, জুন তখন যাই হোক, অ্যাটলিস্ট জুলাইয়ের সেকেন্ড রাউন্ড, জুলাইয়ের 2-3 তারিখের দিকে যখন আলোচনা হলো তার ভিত্তিতে 35 আসলো। এরপরে বোধহয় নেগোসিয়েশন টিম বেশ শক্তিশালী বা কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই সময় বেসরকারি খাতকেও আগের 3 মাসের তুলনায় অনেক বেশি এনগেজ করেছে সরকার। তো সেগুলো আমার মনে হয় ওয়াজ ভেরি এনকারেজিং। কিন্তু এই 20% কিন্তু অতিরিক্ত শুল্ক, এটা খেয়াল রাখতে হবে। এটাই সব না, আমরা আগে থেকেই প্রায় 15-16% ট্যারিফ দিচ্ছিলাম আমাদের যে প্রধানতম এক্সপোর্ট প্রোডাক্ট ইউএস মার্কেটে রেডিমেড গার্মেন্টস। তার সাথে এই 20% যোগ হয়ে আমাদের খুব সম্ভবত এফেক্টিভ ট্যারিফ 36.5% হবে। তাহলে এই যে অতিরিক্ত 20% যে খরচ বাড়ছে বাংলাদেশ থেকে আমদানি করার জন্য ইউএস এক্সপোর্ট ইম্পোর্টারদের বা ব্র্যান্ডসদের, এই খরচটা কিভাবে অ্যাবজর্বড হবে, ডিস্ট্রিবিউটেড হবে, এই কৌশলটা কিন্তু এখন নির্ধারণ করতে হবে। কারণ আমি নিশ্চিত আসিফ ভাইও এটা বলবেন যে এটা যদি আলটিমেটলি কনজিউমার বা ভোক্তার কাছে এইটা চার্জ করে, আমরা যেই ধরনের প্রোডাক্ট পাঠাই, লো ভ্যালু প্রোডাক্ট, এগুলো খুবই প্রাইস সেন্সিটিভ বা ইলাস্টিসিটি আমরা যেটা বলি খুব হাই, ধাম করে ডিমান্ড পড়ে যাবে এবং ডিমান্ড পড়লেই এক্সপোর্ট অর্ডার কমে যাবে। আবার এট দ্য সেম টাইম কিছু কিছু বায়ার হয়তো চাইবে এই পুরো 20% অতিরিক্ত খরচটা এক্সপোর্টারের কাছ থেকে আদায় করা ডিসকাউন্টের মাধ্যমে, সেটাও কিন্তু সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি এই জায়গায় প্রাইভেট সেক্টরকে বিজিএমই এর নেতৃত্বে, বিকেএমই এর নেতৃত্বে তাদের বায়ারদের সাথে একটা এফেক্টিভ ডায়ালগে এক্ষুনি বসতে হবে, মানে দেরি করা যাবে না। এবং এইটা এই 20%-এর যে অতিরিক্ত খরচটা ডিমান্ডকে যাতে মানে নেগেটিভলি এফেক্ট না করে, এমন ভাবে একটা অ্যারেঞ্জমেন্টে এসে কিভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে এক্সপোর্টার, বায়ার, ইম্পোর্টার, ব্র্যান্ডসদের মধ্যে, এই আলোচনাটা এবং একটা সলিউশন বোধহয় খুব দরকার। এবং এখানে বাংলাদেশকে রেডিমেড গার্মেন্ট সেক্টরকে অ্যাজ এ সেক্টর অ্যাপ্রোচ করতে হবে। এখানে যদি একজন আরেকজনকে আন্ডারকাট করে তাহলে কিন্তু আমাদের দেশের ওভারঅল এই সেক্টর এবং এক্সপোর্টের জন্য হয়তো খুব ভালো মঙ্গলজনক সেটা হবে না। এবং সেই জন্যই হয়তো বিজিএমই এবং বিকেএমই এর নেতৃত্বে এটা করাটা খুব দরকার হবে বলে আমি মনে করি। আর তার সাথে সাথে দুই সরকারের মধ্যে সবসময় আলোচনা চলে বিভিন্ন বিষয়ে, কূটনৈতিক, জিওপলিটিক্যাল, সিকিউরিটি, ডিফেন্স সবকিছু মিলিয়ে। এবং সেখানে আমি মনে করি এই 20%-এ এসছে, এই 20%-এ তো ট্যারিফ এসছে, এর ভেতরে আমরা যেটা জানি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট শেষ হলে হয়তো আমরা আরো জানতে পারবো যে আরো কি কি ধরনের কমিটমেন্ট বাংলাদেশকে দিতে হয়েছে। তো সেগুলার নিরিখে আলোচনা তো চলতেই পারে এবং সেখানে আমি আশা করব যে এটা 20%-এর আরো নিচে কিভাবে নামানো যায় সেই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। জনাব আসিফ ইব্রাহিম, আপনি যদি একটু বলতেন যে এই যে 20% নিয়ে আসলে আপনাদের এখন বিশ্ব বাজারে রপ্তানি ধরে রাখার যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটি আপনাদের উপরে আসলে এখন কী ধরনের প্রভাব ফেলছে? একই সাথে আসলে বাজার বহুমুখীকরণের ক্ষেত্রে আপনারা কি ভাবছেন? সেখানে কি সরকারের যে উদ্যোগগুলো আছে বা সরকারের কোনো সহযোগিতা আপনারা আশা করছেন কিনা, বা সেটা কিভাবে চান এই জায়গাটাতে? ধন্যবাদ। প্রথম আপনার যে প্রশ্নটা করলেন সেটা ডিপেন্ড করছে আমাদের যে সমস্ত দেশ, প্রতিযোগী দেশ আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে
রপ্তানি করে এবং তাদের যে শেয়ার অফ দ্য পাই, তাদের কি পরিস্থিতি হলো এই ট্যারিফের ক্ষেত্রে। ট্যারিফটা তো শুধু আমাদের ক্ষেত্রে আরোপিত হয়নি, প্রতিযোগী যে সমস্ত দেশগুলো আছে সেখানেও আমরা দেখছি যে 1-2% এদিক ওদিক হয়তো বর্তমানে যে সেকেন্ড রাউন্ডে তাদের হচ্ছে, তাদের থার্ড রাউন্ড অনেকেরই হয়নি। তো থার্ড রাউন্ড কি হবে, হবে কি হবে না সেটাও আমরা আদৌ জানি না। তবে অ্যাজ অফ টুডে যে সিচুয়েশন, 1 আগস্ট যদি আপনি ধরেন কাট অফ পয়েন্ট, সেই ক্ষেত্রে 1-2%-এর ডিফারেন্স আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সবার ক্ষেত্রে ইটস এ লেভেল প্লেইং ফিল্ড ফর দ্য কম্পিটিং কান্ট্রিজ যারা আমরা ওটার জন্য প্রতিযোগিতা করি। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের খুব একটা যে এফেক্টেড হবে তা না, বরঞ্চ আমি মনে করি ইট ইজ অ্যান অপরচুনিটি ফর আস। যেহেতু যদি আমরা যে সমস্ত সক্ষমতাগুলো অর্জন করেছি, আপনার লিড সার্টিফাইড ফ্যাক্টরির কথা বলেন, উৎপাদন উৎকর্ষতার কথা বলেন, আপনার পণ্যের কোয়ালিটির কথা বলেন, পণ্যের বহুমুখীকরণের কথা বলেন, এই সমস্ত পজিটিভ পয়েন্টস গুলো যেটা ডক্টর রিয়াজ বললেন, যে বিজনেস টু বিজনেস বেসিসে যদি আমরা আলোচনাগুলো করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে, বিজিএম এর মাধ্যমে, বিকিএম এর মাধ্যমে, বিটিএম এর মাধ্যমে, তাহলে এবং অবশ্যই যদি সরকার এই বিষয়টাতে সম্পৃক্ত হন, ন্যাচারালি যদি এখানে আমাদের যে বিদেশে যে আমাদের যে দূতাবাসগুলো আছে, ওয়াশিংটনে যে দূতাবাস আছে সেটা তারাও যদি সম্পৃক্ত হয়, নাথিং লাইক ইট। আমরা তো সেটাই চাই যে কমার্শিয়াল যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে আমাদের বিভিন্ন দূতাবাসে তারা আরো অ্যাক্টিভেটেড হোক। তো সেটার প্রয়োজনীয়তা আছে। এবং সরকার, আপনারা হয়তো জেনে থাকবেন যে নন ট্র্যাডিশনাল এক্সপোর্টিং ডেস্টিনেশনের জন্য একটা প্রণোদনা বেশ কয়েক বছর ধরে দিয়ে এসছে। সেই প্রণোদনাটা অব্যাহত থাকুক, এটাই আমরা চাবো সরকারের কাছে। এবং বিজিএমইএ প্রচুর প্রচেষ্টা চালায় বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন যে আপনার ট্রেড শোজ গুলো হয় সেগুলো পার্টিসিপেট করার। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই কারণেই যে অস্ট্রেলিয়ার মতো ডেস্টিনেশনে, কানাডার মতো ডেস্টিনেশনে, জাপানের মতো ডেস্টিনেশনে কিছুটা হলেও রপ্তানি আমাদের বাড়ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ওখানেও একটা বেশ বর্ধনশীল একটা বাজার ওখানে তৈরি হচ্ছে। আপনার সাউথ আমেরিকাতেও একটা বর্ধনশীল বাজার তৈরি হচ্ছে, এবং তাদের জিডিপি বাড়ছে এবং তাদের পারচেসিং পাওয়ার প্যারিটি বাড়ছে। ওখানে জনসংখ্যা প্রচুর, ব্রাজিলের মতো দেশে, আর্জেন্টিনার মতো দেশে, এই সমস্ত দেশগুলোকে আমাদের ভবিষ্যতে টার্গেট করা উচিত। তো সেই ধরনের পদক্ষেপগুলো নিয়েই আমাদের এগোনো উচিত বলে আমি মনে করি। এবং সেখানে আমি বারে বারে উল্লেখ করছি যে প্রাইভেট পাবলিক কোঅপারেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। যদি আমরা সেভাবে এগোই তাহলে আমার মনে হয় আমরা সাফল্য অর্জন করতে পারবো। ধন্যবাদ জনাব আসিফ ইব্রাহিম। আমরা যেটা বলছিলাম যে চলতি অর্থ বছরের জুলাই মাসে আমাদের প্রথম মাসে $477 কোটি রপ্তানি হয়েছে। এই যে রপ্তানিটি হলো, এটি আসলে কোন কোন খাতে হয়েছে, কেমন হয়েছে, সেই চিত্রটি আমরা একটু সংক্ষেপে স্ক্রিনে দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে খাতভিত্তিক যে রপ্তানি হয়েছে সেখানে তৈরি পোশাকে $396 কোটি রপ্তানি হয়েছে, যেটি 24-25 অর্থ বছরে ছিল $318 মার্কিন ডলার। এবং চামড়া ও চামড়াজাত পণ্যে হয়েছে $12.74 কোটি মার্কিন ডলার, যেটি এর আগের অর্থ বছর অর্থাৎ গত জুলাইতে ছিল 9.8। কৃষি প্রক্রিয়াজাত পণ্য হয়েছে 9.05, যেটি গত বছর ছিল 8.02%। হোম টেক্সটাইল যেটি এই জুলাই হয়েছে 6.81, এটি গত জুলাইতে ছিল 6.01%। এবং পাট এবং পাটজাত পণ্য এটি গত জুলাইতে ছিল 5.24%, এবং এই জুলাইতে অর্থাৎ এই চলতি অর্থ বছর জুলাইতে হয়েছে 5.54%। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বেড়েছে। এই যে একটি বাড়তি চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে অর্থনীতির জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতির জন্য ইতিবাচক বলে যেমন আপনারা বলছেন এবং আমরাও সেটি দেখতে পাচ্ছি। জুলাই মাসের এই যে চিত্র, সেটি আসলে আমাদের এই গতি আগামী দিনে অব্যাহত থাকবে, এই প্রত্যাশাটা আমরা রাখতেই পারি। একই সাথে জনাব মাসুর রিয়াজ, আপনার কাছে আসতে চাই, আপনি যদি যুক্ত করতেন যে
দেশের এই যে সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি বাড়লো, কিন্তু নানামুখী চ্যালেঞ্জ তো আমাদের সামনে আছে। বিশেষ করে এই যে শুল্ক চ্যালেঞ্জ আছে, এরপরে নানান সময় নানান সংকটে সে সামনে দাঁড়ায়। এই সংকটগুলো মোকাবেলা করে আমরা আগামী দিনে কি প্রস্তুতি রাখতে পারি? না, ধন্যবাদ। অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই না যে আমাদের যে চ্যালেঞ্জগুলো অনেকদিন ধরেই ছিল সেগুলার সমাধান হয়ে গেছে বা সেগুলোর দিকে আর নজর দিতে হবে না। বরঞ্চ এই অগ্রগতিকে যদি আমরা সাস্টেইন করতে চাই, এবং এটার উপর যেটা আপনি বলছিলেন যে রেডিমেড গার্মেন্টস ছাড়াও অ্যাগ্রো বিজনেস বা অ্যাগ্রো প্রোডাক্ট, লেদার ফুটওয়্যার, হোম টেক্সটাইল, এগুলোর এক্সপোর্ট বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সুতরাং সেটাকে সাস্টেইন করতে গেলে এবং একটা স্কেল আপ করতে গেলে আমাদের কিন্তু প্রচুর সংস্কার প্রয়োজন। আর জনাব আসিফ ইব্রাহিম সাহেব একটু আগেই বলছিলেন, আমাদের বহু বছর ধরে কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়ে গেছে, আইনগত দুর্বলতা রয়ে গেছে, নীতিগত দুর্বলতা রয়ে গেছে, কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে, যেগুলোর কারণে আমাদের এক্সপোর্টের বহুমুখীকরণও হচ্ছে না। আবার এক্সপোর্ট যে পরিমাণ বাড়া দরকার সে পরিমাণও বাড়ছে না। ইভেন রেডিমেড গার্মেন্টস, যেটা মানে পৃথিবীতে এখন সেকেন্ড লার্জেস্ট সেক্টর হিসেবে বা আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসেবে আবির্ভূত হয়েছি, সেখানেও কিন্তু রিফর্মের প্রয়োজন চলে এসছে। তো সেই জায়গায় আমি আসিফ ভাইয়ের সাথে একমত। আমাদের একটা হলো আমাদের কস্ট অফ মানে ওভারঅল আমাদের যে ব্যবসার পরিবেশ, সেটার খরচ এবং জটিলতা দুটাই কমাতে হবে। এই জায়গায় একটা রিফর্মের, সামষ্টিক রিফর্মের প্রয়োজন আছে। দ্বিতীয়ত, আমাদের ট্রেড কস্ট হাই, ট্রেড ইনএফিসিয়েন্সি হাই। এটার মূল কারণ আমাদের পোর্ট, আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন, সেই জায়গাগুলোয়, এবং আমাদের ওভারঅল লজিস্টিক সেক্টর, সেইখানে আমাদের দুর্বলতা আছে। আমাদের ট্যারিফে দুর্বলতা আছে। আমাদের ইনপুট ট্যারিফ এখনো সাউথ এশিয়া বা এশিয়ার মধ্যে সবচাইতে কনজারভেটিভ সাউথ এশিয়াতে, আমাদের কম্পিটিটর দেশগুলোর তুলনায়। সেখানে ট্যারিফ রিফর্মের প্রয়োজন আছে। আমাদের একটাও ট্রেড এগ্রিমেন্ট নাই কোনো দেশের সাথে, এলডিসি পরবর্তী, গ্রাজুয়েশন পরবর্তী, সেটা যখনই হোক, তার একটা সময় পরে জিএসপি ফ্যাসিলিটি চলে যাবে। তাহলে সেই যখন ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স গুলো চলে যাবে, এলডিসি কান্ট্রি হিসেবে এগুলো পেতাম, সেগুলোকে অ্যাড্রেস করার একটা বড় ওয়ে, এবং তার সাথে সাথে বাজার বড় করার একটা বড় পন্থা হলো আপনি বিভিন্ন দেশ বা রিজনাল ব্লকের সাথে ট্রেড এগ্রিমেন্ট করবেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই মুহূর্তে আমাদের একটাও নেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইপিএ। জাপানের সাথে ইপিএ ডিসকাশনটা অনেক এগিয়েছে, কিন্তু এটা করা দরকার, দ্রুত এটাকে একটা চুক্তিটা করা দরকার। এবং অন্যান্য যেগুলো হাই প্রায়োরিটি এবং হাই পোটেনশিয়াল এক্সপোর্ট মার্কেট আছে, কান্ট্রি স্পেসিফিক বা রিজন স্পেসিফিক, তাদের সাথেও আমাদের ট্রেড এগ্রিমেন্টে যেতে হবে। তৃতীয়ত, আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা আমাদের কম্পিটিটর কান্ট্রিদের থেকে অনেক কম, যেটার মূল কারণ হলো আমাদের স্কিলস এর দুর্বলতা আর টেকনোলজি অ্যাপ্লিকেশন এবং অ্যাডপশনের দুর্বলতা। তো সেই জায়গাটাতেও আমাদেরকে নজর দিতে হবে। তো আমি মনে করি যদি আমরা বিজনেস এনভায়রনমেন্টটাকে ইমপ্রুভ করতে পারি, ট্রেড কস্ট এবং ট্রেড ইনএফিসিয়েন্সি সেগুলোকে কমিয়ে আনতে পারি, আর তার সাথে সাথে উৎপাদনশীলতা বাড়াতে পারি, তাহলে আগামী দিনের জন্য রেডিমেড গার্মেন্টস এবং অন্যান্য সেক্টর দুটোর জন্যই আমরা মার্কেট এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য তৈরি হব। জনাব আসিফ ইব্রাহিম, একটু সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই যে ডক্টর মাসুর রিয়াদ যেটা বলছিলেন যে চুক্তি, আমাদের চুক্তি নেই কোনো দেশের সাথে। এই চুক্তি যদি হয় তাহলে রপ্তানির ক্ষেত্রে আপনারা কতটুকু আরো জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন? সংক্ষেপে যদি একটু বলতেন। হ্যাঁ, ডক্টর মাসুদ যেটা বলেছেন, রিজিওনাল ব্লকের কথা উনি বলেছেন। এখানে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের আসিয়ান। আপনারা দেখেছেন যে আসিয়ান যখন একত্রীভূত হয়েছে এবং অর্থনৈতিক ইন্টারেস্ট গুলো তারা যখন একসাথে করতে পেরেছে, সেই প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার ডিফারেন্ট সেক্টরস ফ্লারিশ করেছে, এক্সপোর্টস ফ্লারিশ করেছে, এবং তারা উন্নত, এখন তারা চিপস ম্যানুফ্যাকচার করে এবং ওই ধরনের প্রযুক্তিতে তারা চলে গেছে।
আমাদের দুর্ভাগ্য হলো আমরা যে রিজিওনাল ব্লকে ছিলাম সার্ক, সেটা বরাবরই ইটস নন স্টার্টার, এটা কোনোভাবে এগোতে পারেনি। সুতরাং আমাদের উচিত লুক ইস্ট পলিসিতে যাওয়া, আসিয়ানের সঙ্গে যদি আমরা অবজারভার স্ট্যাটাস নিয়ে এগোতে পারি কিংবা ভবিষ্যতে সে ধরনের চিন্তা ভাবনা যদি আমরা করি, সেখান থেকে আমরা উপকৃত হব বলে আমরা মনে করি। এছাড়া বাইল্যাটারাল চুক্তিও আমাদের অন্যান্য দেশের সঙ্গে করা প্রয়োজন। শ্রীলঙ্কার সঙ্গে অনেক দূর এগিয়েও তারপরে সেটা বাস্তবায়িত হয়নি। বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টস বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ, এফটিএস টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ আদার কান্ট্রিজ। এই জায়গায় আমাদের অবশ্যই মনোনিবেশ করা প্রয়োজন। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়। দে হ্যাভ টু টক টু ইচ আদার এবং অলসো অফকোর্স টেকিং অ্যালং দ্য বিজনেস কমিউনিটি। সুতরাং এই জায়গায় আমাদের মনোনিবেশ করা প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ জনাব ডক্টর মাসরুর রিয়াজ এবং জনাব আসিফ ইব্রাহিম, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। আপনাদের আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আসলে আমরা জানতে পারলাম এবং আপনাদের পরামর্শগুলো নীতি নির্ধারকরা অবশ্যই গ্রহণ করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের সাথে এখনই শেষ করছি আলোচনা। ধন্যবাদ দুজনকে। ধন্যবাদ। দর্শক, এর সাথে সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারে আজকের দরদাম দেখে নিতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার ক্রয় হচ্ছে 122 টাকায় এবং বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো ক্রয় হচ্ছে 135 টাকায়, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 155 টাকায় ক্রয় করে বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান ক্রয় হচ্ছে 15.50 পয়সায়, বিক্রি হচ্ছে 17.30 পয়সায়। সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকায়, ক্রয় হচ্ছে 30 টাকায় এবং ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এবার জানাবো স্বর্ণের দরদাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি আজ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,63,797 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আজ রয়েছে 1,40,399 টাকা এবং সনাতন স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 1,16,126 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামেও দেখতে পাচ্ছি যে আজ প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,811 টাকা, যেটি 22 ক্যারেটের, এবং 21 ক্যারেটের রূপার দাম আজ আছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। গত এক মাসের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ধানের বীজতলা সহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও পানিতে তলিয়ে আছে অনেক ফসল। এতে চরম ক্ষতির মুখে পড়েছে কৃষক। 6 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের। মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত এক মাসের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, পাটকেলগাটা পৌরসভার নিম্নাঞ্চল, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ। ভেসে গেছে মৎস্যঘের। এতে রোপা আমন, আউশ ধান ও আমনের বীজতলা সহ বিভিন্ন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান, বীজতলা সব নষ্ট হয়ে গেছে, আমাদের আর কিছু নেই। মাছের ঘের, তারপর পুকুর, এগুলো সব ভেসে গেছে। দুর্বিষহ জীবনযাপন চলতেছে। এখনও তলিয়ে আছে অনেক ফসল। জলাবদ্ধতায় বরবটি, লাউ, পেঁপে, ঢেঁড়স, কুমড়া সহ বিভিন্ন সবজির গাছ শুকিয়ে মারা যাচ্ছে। স্বপ্নের ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। উচ্ছে, পটল, খিরাই, করল্লা এগুলা লাগানো হয়, সেগুলা অতিরিক্ত বৃষ্টির কারণে ভেসে গিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 125 হেক্টর বড় বীজতলা, 50 হেক্টর সবজির ক্ষেত ও 162 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কৃষিখাতে ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার বেশি। প্রায় 6 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এছাড়া মৎস্য,
এবং বসত বাড়িতে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। সাতক্ষীরাতে এবছর ৮৮,৬৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১৩,০০০ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে অসময়ে ধনেপাতা চাষ করে সফল কৃষক। উৎপাদন খরচের ৩ গুণের বেশি অর্থ বাজারে চাহিদা বেশি থাকায় কৃষকরা ঝুঁকছেন স্বল্পকালীন এই ফসল উৎপাদনে। রোপণের ৩৫ দিনের মধ্যেই পাওয়া যায় ২০ মণ ফসল। এদিকে ধনিয়া চাষাবাদে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যতদূর চোখ চায় সবুজে ঘেরা ধনিয়া পাতা। শীতকালীন ফসল হলেও গ্রীষ্মকালে ধনেপাতা চাষে লাভের মুখ দেখছেন কৃষক। এমনই এক উদ্যোক্তা সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জের দেউলির ভরিয়াপাড়ায় বাণিজ্যিকভাবে ধনিয়া পাতা চাষ করছেন। তিনি জানান, বীজ বপনের ২৫ থেকে ৩৫ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয় ধনেপাতা। নিড়ানি ও উত্তোলন সহ খরচ হয় সর্বোচ্চ ২০,০০০ টাকা। মাত্র ৩৫ দিনের মধ্যেই প্রায় ২০ মণ ফসল পাওয়া যায়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। 1 বিঘা জমিতে যদি আমরা ২০,০০০ টাকা খরচ করি, তাহলে আশা করি দাম যদি একটু ভালো পাই, তাহলে আশা করছি 1 থেকে 1,20,০০০ টাকা বিক্রি করতে পারবো আমরা। এই চাষাবাদ দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই প্রত্যন্ত এলাকায়। খুবই দক্ষ যে কৃষক এবং যারা চৌকস চিন্তা করে তারা হচ্ছে এই ফসলটা করতে পারে। এবং এই সময়টা হচ্ছে ধনিয়াটা প্রায় 150 থেকে 200 টাকা কেজি পর্যন্ত পাইকারি মানে কেজি বিক্রি করা যায়। এটা যদি আমরা করতে পারি উচ্চ মূল্যের ফসল হিসাবে নেট হাউসে কিন্তু ভালো লাভ হবে আশা করা যায়। বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, ওই দিনে বাইরে করা যায় না, আর এর ভিতরে শেডের ভিতরে বৃষ্টি পায় না, ধনের পাতাটা ভালো হয়। এমন ফসল উৎপাদনে উদ্যোক্তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি কর্মকর্তারা। ফসল বা মিশ্র ফসল করতে পারি, যেমন আমাদের যে বাগান, কলা বাগান, এবার ধনিয়া করতে পারি, লাউয়ের বাগানে ধনিয়া করতে পারি। তো কৃষক কিন্তু আবার শিবগঞ্জের কৃষক কিন্তু একটা জমিতে 3টা করে ফসল করছে, তার লাউয়ের ভিতরে ধনিয়া করছে, পাশে হলুদও করছে। তো এরকম ভাবে তারা যদি ছড়িয়ে দিতে পারি এই টেকনোলজিটা, তাহলে আশা করা যায় কৃষক এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট টাকা তারা ঘরে তুলতে পারবে। ভবিষ্যতে আরো বেশি জমিতে আগাম ধনিয়া পাতার চাষাবাদ প্রসারিত হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাছের ঘেরে লাউ ও কুমড়া চাষাবাদ করে বাজিমাত বরগুনার এক তরুণ উদ্যোক্তার। মাছের পাশাপাশি সবজি আবাদে তৈরি হয়েছে কর্মসংস্থান, বছরে আয় প্রায় 30 লাখ টাকা। তথ্য ও কারিগরি সহযোগিতার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিলেন কৃষি বিভাগ। সুমন শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পুকুর ভর্তি মাছ, আর তার ঠিক ওপরে বাঁশ ও সুতায় গড়া মাচায় ঝুলছে শত শত লাউ, কুমড়ো। এমন দৃশ্য বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের সফল তরুণ উদ্যোক্তা ইমরান রাসেল। চাকরি না পেয়ে একসময় হতাশ হয়ে গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন। প্রথম বছরেই 5 লাখ টাকা ব্যবসা করেন। এরপর বড় পরিসরে 24 একর জমি বর্গা নিয়ে মাছ চাষ করছেন। বুদ্ধি খাটিয়ে মাছের পুকুরের ওপরও বানিয়ে ফেলেন মাচা। সেই মাচায় চাষ করছেন লাউ, কুমড়া এবং শশা। এতে একদিকে যেমন পুকুরের জায়গার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, তেমনি মিলছে বাড়তি আয়ও। গেল বৈশাখের শেষে আমি লাউগুলো রোপণ করেছি। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, মানুষের ভালোবাসায় আমি এখন রীতিমতো ভালো ফল পাচ্ছি। প্রতিদিন 1000, 5000, 3000 টাকা প্রতিদিন কন্টিনিউ হচ্ছে। এরকম আরো 2 মাস এরকম হবে। ইমরানের এই সফল উদ্যোগ আশার আলো দেখাচ্ছে অন্যান্য কৃষকদেরও। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। জমি আমরা ঠিক করিয়া এরপর আমরা সার দিয়া থুয়ে দিই। থোয়ার পর এরপর ওই বিচি লাগাইলে আবার ওই বিচির যখন গাছ হয় তখন আবার সার ওইসব দিতেছি, সার দিতেছি। কৃষি কাজ করে তারা যে বেকারত্ব দূর করতে পারবে সেটার একটা আলোর বর্তিকা বলবো যে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি। খামারে এখন কাজকর্ম করে আমরা এই দিয়া চলাফেরা করি। নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে পরামর্শ দিতে সার্বক্ষণিক প্রস্তুত কৃষি বিভাগ। আমরা চাচ্ছি যে কৃষি ক্ষেত্রে যারা উদ্যোক্তা হবে তাদেরকে আমরা সর্বদা সহযোগিতা করবো এবং তার সফলতা কামনা করি। যদি নতুন কেউ তালতলীতে এরকম কৃষি উদ্যোগ হতে চায়, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। শিক্ষিত বেকার তরুণরা কৃষি কাজে মনোনিবেশ করলে পাল্টে যাবে কৃষি অর্থনীতি, শক্তিশালী হবে দেশের অর্থনীতির চাকা, এমনটাই মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খরচ প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১,৫০০ টাকা করেছে ভারত। আগে যা ছিল ৮২৪ টাকা। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইব্যাকের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় এই বর্ধিত ফি নেওয়া হবে। এই সিদ্ধান্ত আগামী ৮ আগস্ট থেকে কার্যকর হবে। ২০১৮ সালের পর এবারে প্রথম বাড়ানো হলো এই সার্ভিস চার্জ। গত ১ বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত সংখ্যক ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনলো যুক্তরাজ্য। ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে এখন চালু করেছে ই ভিসা ব্যবস্থা। ই ভিসা সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এতে গত ১৫ জুলাই থেকে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন করেছেন তারা পাসপোর্টে আর ভিসার স্টিকার বা ভিনিয়েট পাবেন না। কিয়ার স্টামার সরকারের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে প্রবেশাধিকার সহজ ও নিরাপদের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে। কেননা ই ভিসার মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ভিসা যাচাই বাছাই ও তথ্যপত্র হালনাগাদ করা সহজ হবে। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।